হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্যপূরণ। বন্ধুরা, আবার চলে এসেছি একটি জিকে মক টেস্ট নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ক্লার্কশিপ, পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ক্লাসের পিডিএফ নিতে গেলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা কিন্তু পিডিএফটি নিয়ে নিতে পারবে। তো চলো শুরু করছি আজকে ক্লাস। তো আজকে প্রথম প্রশ্নটি দেখো, অ্যাজ ইউ লাইক ইট কার লেখা? অপশান এতে আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বিতে আছে উইলিয়াম জোস, সিতে আছে উইলিয়াম শেক্সপিয়ার এবং ডিতে আছে পিবি শেলি। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? মানে এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, অ্যাজ ইউ লাইক ইট এটা কার লেখা? না উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। পরের প্রশ্নটি দেখো, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? অপশান এতে আছে কাঠবিড়াল, বিতে আছে মেছো বিড়াল, সিতে আছে একশৃঙ্গ গন্ডার এবং ডিতে আছে চড়ুই পাখি। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মেছো বিড়াল। এটা কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষাতেই কিন্তু এটা এসেছে। তো তোমরা কিন্তু কম বেশি সবাই এর উত্তরটা জানতে। তো মেছো বিড়াল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় পশু। প্রশ্নটা যদি এভাবে আসে পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় পশু কি, না মেছো বিড়াল হয়ে যাবে তখন, ফিশিং ক্যাট। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, পল্লী সমাজের রচয়িতা হলেন? অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সিতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ডিতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজের রচয়িতা হলেন কে? না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায়? অপশান এতে আছে লেহ, বিতে আছে জম্মু, সিতে আছে ঘুম, ডিতে আছে পাঠানকোট। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঘুম, অর্থাৎ দার্জিলিং। দার্জিলিংয়ের ঘুম কিন্তু ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে ভারতের সর্বোচ্চ রেল স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। এর নাম ঘুম রেলওয়ে স্টেশন। 2258 মিটার উচ্চতায় কিন্তু এটি অবস্থিত। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য। তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে মন দিয়ে পড়বে, আশা করি জিকে নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। পরের প্রশ্নটি দেখো, উচ্চ জন্মহার কোন বিষয়টির ওপর নির্ভর করে? অপশান এতে আছে মহিলা সাক্ষরতার নিম্ন হার, অপশান বিতে আছে মহিলা সাক্ষরতার উচ্চ হার, অপশান সিতে আছে পুরুষ সাক্ষরতার উচ্চ হার এবং ডিতে আছে বি এবং সি উভয়। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মহিলা সাক্ষরতার নিম্ন হার। অর্থাৎ উচ্চ জন্মহার কোন বিষয়টির ওপর নির্ভর করে? না মহিলা সাক্ষরতার নিম্ন হারের ওপর কিন্তু নির্ভর করে। পরের প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্ন, টিস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকবার অনেক পরীক্ষাতেই এসেছে। অপশান এতে আছে 1907, অপশান বিতে আছে 1908 এবং অপশান সিতে আছে 1908। এখানে দুটো 1908 হয়ে গেছে। ঠিক আছে, অপশান ডিতে আছে 1910। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1907। টিস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? না 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে এই টিস্কো এর ফুল ফর্ম কি, না টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা হচ্ছে এর পুরো নাম। ভারতের প্রথম বৃহৎ লৌহ ইস্পাত প্রকল্প, যেটি জামশেদপুরে অবস্থিত। আর দ্বিতীয় বৃহৎ লৌহ ইস্পাত প্রকল্প সেটি কোনটি? না সেটি হলো ইস্কো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 1919 সালে বার্নপুরে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে কিন্তু তোমরা এগুলোও কিন্তু মনে রাখবে অবশ্যই। পরের প্রশ্নটি দেখো, কার্পাস উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কোথায়? অপশান এতে আছে প্রথম, বিতে আছে দ্বিতীয়, সিতে আছে তৃতীয় এবং ডিতে আছে চতুর্থ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বিতীয়। কার্পাস উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। ঠিক আছে, এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে গুজরাট ভারতের বৃহত্তম কার্পাস উৎপাদনকারী রাজ্য। যদি ভারতের কোন রাজ্যে উৎপাদনে প্রথম বা বৃহৎ, যদি এরকম ধরনের প্রশ্ন বলে তখন কিন্তু এক্ষেত্রে গুজরাট হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। কিন্তু যদি পৃথিবীর মধ্যে বলে তখন হয়ে যাবে দ্বিতীয়। কার্পাস উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে পুরো পৃথিবীতে। 8 নম্বর প্রশ্নটি দেখো, উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার জন্য ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে? অপশান এতে আছে কি, না অপশান এতে আছে হচ্ছে 25 বছর, বিতে আছে 30 বছর, সিতে আছে 35 বছর এবং ডিতে আছে 18 বছর। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 35 বছর। উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার জন্য কিন্তু ব্যক্তির ন্যূনতম বয়স 35 বছর হতে হবে।
এর সাথে তোমরা এটাও মনে রাখবে ভারতের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত না, ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, কোন সংবিধানের সংশোধনীকে, এটা সংবিধানের কোন সংশোধনীকে হবে, ঠিক আছে, সংবিধানের কোন, এখানে কোন হয়ে যাবে, এখানে কোন হয়ে যাবে, ঠিক আছে। কোন সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়? সংবিধানের কোন সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়? এক্ষেত্রে অপশান এতে আছে সপ্তম সংবিধান সংশোধনী 1956, বিতে আছে 24তম সংবিধান সংশোধনী, এখানে বটা হবে না, সংশোধনী 1971, সিতে আছে 42তম সংবিধান সংশোধনী 1976 এবং ডিতে আছে 44তম সংবিধান সংশোধনী 1978। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, 42তম সংবিধান সংশোধনী 1976কে কিন্তু সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়। এর সাথে 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 তোমরা এটাও মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনী আইনটিকে সংবিধান আইন 1976 বলা হয়। এই আইনটি ভারতীয় সংবিধানে বিপুল সংখ্যক সংশোধনী আনার কারণে এটি মিনি সংবিধান নামেও পরিচিত। এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, সংবিধানের কত নম্বর ধারাতে অর্থবিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে? অপশন এতে আছে 108 নম্বর ধারা, বিতে আছে 110 নম্বর ধারা, সিতে আছে 112 নম্বর ধারা, ডিতে আছে 116 নম্বর ধারা। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 110 নম্বর ধারা। সংবিধানে কত নম্বর ধারাতে অর্থবিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে না, 110 নম্বর ধারাতে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে যে ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থবিলের সংজ্ঞা প্রসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। অর্থবিলের কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়, রাজ্যসভায় উত্থাপন করা যায় না, এটাও কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। পরের প্রশ্নটি দেখো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? অপশান এতে আছে মুম্বাই, বিতে আছে নাগপুর, সিতে আছে দিল্লি, ডিতে আছে এদের মধ্যে কোনোটিই নয়। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দিল্লি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত না, এটি দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু তোমরা আগে থেকে করবে। আর তোমরা যদি এরকম একটা ক্লাস চাও যে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তাহলে এরকম একটা ক্লাস তোমাদের করিয়ে দেবো। অপশান এতে আছে মুসি, বিতে আছে গোদাবরী, সিতে আছে কাবেরী এবং ডিতে আছে তাপ্তি। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গোদাবরী। নাসিক হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত না, গোদাবরী নদীর তীরে কিন্তু নাসিক অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, ডপলার ক্রিয়ার কারণ কি? অপশান এতে আছে বায়ুর প্রসারণ, বিতে আছে পৃথিবী পৃষ্ঠে শীতলীভবন, সিতে আছে বায়ুর বেগ এবং ডিতে আছে উৎস ও স্রোতের মধ্যে আপেক্ষিক গতিবেগ। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উৎস ও স্রোতের মধ্যে আপেক্ষিক গতিবেগ। এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ডপলার ক্রিয়ার কারণ হচ্ছে এটাই, উৎস ও স্রোতের মধ্যে আপেক্ষিক গতিবেগ। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, উৎস ও পর্যবেক্ষণের মধ্যেকার আপেক্ষিক গতির কারণে কোনো তরঙ্গ সংকেতের কম্পাঙ্কের পরিবর্তিত হয়ে যাওয়ার ঘটনাকে ডপলার ক্রিয়া বলে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই পড়বে, খাতায় লিখে মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, লোভনীয় খাদ্য দর্শনে লালাক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে। অপশান এতে আছে সুজুন্নাক শীর্ষক, বিতে আছে সুজুন্না কাণ্ড এবং সিতে আছে গুরু মস্তিষ্ক এবং ডিতে আছে লঘু মস্তিষ্ক। এটা একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক, লঘু মস্তিষ্ক হবে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সুজুন্না কাণ্ড, ঠিক আছে, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোন জেলা প্রথম সংবিধান স্বাক্ষর জেলায় পরিণত হয়েছে? অপশান এতে আছে কোল্লাম, বিতে আছে দক্ষিণ ত্রিপুরা, সিতে আছে মাহে এবং ডিতে আছে মুর্শিদাবাদ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কোল্লাম। ভারতের কোন জেলা প্রথম সংবিধান স্বাক্ষর জেলায় পরিণত হয়েছে না, কোল্লাম, ঠিক আছে। পরের প্রশ্নটি দেখো, PN ঠাকুর কার ছদ্মনাম ছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশান এতে আছে রাসবিহারী বসু, সিতে আছে চন্দ্রশেখর আজাদ, বিতে আছে, এটা বি হয়ে যাবে আর এটা সি হয়ে যাবে। বিতে আছে চন্দ্রশেখর আজাদ, সিতে আছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং ডিতে আছে ভগৎ সিং। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাসবিহারী বসু। PN ঠাকুর ছিল রাসবিহারী বসুর কিন্তু ছদ্মনাম। পরের প্রশ্নটি দেখো, কখন এবং কোথায় বন্দে মাতরম মন্ত্র প্রথম সঙ্গীত আকারে গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা?
অপশান এতে আছে 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। অপশান বিতে আছে কলকাতা টাউন হলে 1905 খ্রিস্টাব্দে 7ই আগস্ট। এবং সিতে আছে 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন আশ্রমে। এবং ডিতে আছে 1905 খ্রিস্টাব্দে জুলাইয়ের বঙ্গভঙ্গ বিভাজনের সময়। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে সাধারণভাবে অনুমোদন করা 1876 সাল নাগাদ ব্রিটিশ সরকারের অধীনে চাকরিরত অবস্থাতেই বন্দে মাতরম রচনার কথা ভেবেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে ঠিক কোন সময় তিনি গানটি রচনা করেছিলেন তা জানা যায় না। 1882 সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে প্রথম গানটি প্রকাশিত হয়। পরের প্রশ্নটি দেখো, রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন? অপশান এতে আছে তুঙ্গতুরি প্রকাশাম পান্টলু, এবং বিতে আছে তিরুপ্পা কুমারান, এবং সিতে আছে পুলি থেভান, এবং ডিতে আছে আলুরি সীতারামা রাজু। তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আলুরি সীতারামা রাজু কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। রম্পা বিদ্রোহের নায়ক ছিলেন কিন্তু আলুরি সীতারামা রাজু। পরের প্রশ্নটি দেখো, আগ্রা শহর কে স্থাপন করেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশান এতে আছে ইব্রাহিম লোদি, বিতে আছে সিকান্দার লোদি, সিতে আছে আকবর, এবং ডিতে আছে ফিরোজ শাহ তুগলক। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিকান্দার লোদি। সিকান্দার লোদি কিন্তু আগ্রা শহরটি স্থাপন করেছিলেন। এটা কিন্তু অনেক পরীক্ষাতেই এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটি দেখো, বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক, অর্থাৎ কার অনুমতি আবশ্যক? অপশান এতে আছে রাষ্ট্রপতি, বিতে আছে রাজ্যপাল, সিতে আছে মুখ্যমন্ত্রী, এবং ডিতে আছে বিধানসভা স্পিকার। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজ্যপাল। রাজ্যপালের কিন্তু অনুমতি নেওয়া আবশ্যক বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন, এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, সরকার যদি দেশের উন্নয়নের জন্য কোনো ঋণ গ্রহণ করেন, সেই সম্পর্কিত কোনো বিল সংসদে উত্থাপন করেন, তাহলে সেই বিলকে অর্থ বিল বলে, যেমন বাজেট। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, ইকোনমিক সার্ভে প্রকাশ করেন অপশান এতে আছে পরিকল্পনা কমিশন, বিতে আছে অর্থমন্ত্রক, সিতে আছে জাতীয় উন্নয়ন পর্ষদ, এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থমন্ত্রক। ইকোনমিক সার্ভে প্রকাশ করেন কে না, অর্থমন্ত্রক কিন্তু ইকোনমিক সার্ভে প্রকাশ করেন। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নতে যাওয়ার আগে এখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যে অর্থ সমীক্ষা বলতে বোঝায় বিগত এক বছরের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সরকারের রিপোর্ট, সেই সঙ্গে থাকে আগামীতে কোনো বড় চ্যালেঞ্জের কথা এবং তার সম্ভাব্য সমাধান। এই রিপোর্ট প্রস্তুত করেন অর্থনৈতিক বিষয়ক বিভাগের ডিইএ অর্থনৈতিক শাখা, তত্ত্বাবধানে থাকেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম কি? অপশান এতে আছে আফগানিস্তান, বিতে আছে বাংলাদেশ, সিতে আছে ভুটান, এবং ডিতে আছে মালদ্বীপ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আফগানিস্তান। সার্কের কিন্তু নবীনতম সদস্য যিনি মানে যে দেশ, সেটি হলো কি না, সেটি হলো আফগানিস্তান। সাথে এটাও মনে রাখবে যে সার্কের ফুল ফর্মটা কি না, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এটা হচ্ছে সার্কের পুরো নাম। এটি দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। ঠিক আছে, আর এই নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু এই সার্কের সদর দপ্তর অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এই প্রশ্নগুলো। তোমরা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো এবং খাতাতে লিখে অবশ্যই পড়বে। আশা করি তোমাদের কোনো জিকে নিয়ে কোনো সমস্যা হবে না। পরের প্রশ্নটি দেখো, এনডিসি কত সালে তৈরি হয়েছিল? অপশান এতে আছে 6ই আগস্ট 1952 সালে, বিতে আছে 8ই আগস্ট 1952 সালে, সিতে আছে 6ই আগস্ট 1950 সালে, এবং ডিতে আছে 6ই আগস্ট 1951 সালে। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 6ই আগস্ট 1952 সালে। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, এই যে এনডিসি না, এর পুরো নামটা কি না, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটি হলো কি, এটি পরিকল্পনা কমিশনের একটি উপদেষ্টা সংস্থা। এটাও কিন্তু অবশ্যই মনে রাখবে। এই পুরো নামগুলো কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। 24 নম্বর প্রশ্নটি দেখো, বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? এর উত্তর তোমরা সবাই জানো। অপশান এতে আছে শেয়ার মার্কেট, এটা বি হয়ে যাবে। বিতে আছে ক্রাইপ্টো মার্কেট, এবং সিতে আছে ব্যাংকিং সিস্টেম, এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শেয়ার মার্কেট।
ঠিক আছে, বুল এবং বিয়ার শব্দ দুটি কিন্তু শেয়ার মার্কেটের সাথেই কিন্তু সম্পর্কিত। 25 নম্বর প্রশ্নটি দেখো, কোন সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হয়? অপশান এতে আছে 1985, বিতে আছে 1986, সিতে আছে 1989 এবং ডিতে আছে 1988। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1985 সালে কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হয়। এর সাথে এটাও মনে রাখবে তোমরা, গঙ্গা অ্যাকশন প্ল্যান এটি 1985 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘোষণা করেছিলেন। এটি প্রথম নদী কর্ম পরিকল্পনা বা ঘরোয়া পর্যায়ে নিষ্কাশনকে বাধা, ডাইভারজেশন ও শোধনের মাধ্যমে জলের গুণমানের উন্নতির জন্য চালু করা হয়েছিল। নদীতে বিষাক্ত শিল্প রাসায়নিক বর্জ্যের প্রবেশ রোধ করা এই পরিকল্পনার লক্ষ্য ছিল। এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, সিটি অফ লেক কাকে বলে? অপশান এতে আছে উদয়পুর, বিতে আছে ব্যাঙ্গালোর, সিতে আছে পুনে এবং ডিতে আছে চণ্ডীগড়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উদয়পুর। সিটি অফ লেক কিন্তু উদয়পুরকে বলা হয়। 27 নম্বর প্রশ্নটি দেখো, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন? অপশান এতে আছে রশিদ খাঁ, বিতে আছে ফরিদ খাঁ, সিতে আছে বেবাদল খাঁ এবং ডিতে আছে উলুক খাঁ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এর উত্তর তোমরা সবাই জানো, ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন কিন্তু বেবাদল খাঁ। 28 নম্বর প্রশ্নটি দেখো, রাজেন্দ্র চোল বাংলা আক্রমণের জন্য নিম্নের কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছিলেন? অপশান এতে আছে পুন্ড্রবর্ধন দিয়ে, বিতে আছে দাঁতন দিয়ে, সিতে আছে রাঢ় অঞ্চল দিয়ে এবং ডিতে আছে নদিয়া দিয়ে। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দাঁতন দিয়ে। ঠিক আছে, রাজেন্দ্র চোল যখন বাংলা আক্রমণ করেছিল তখন কিন্তু এই দাঁতন দিয়ে কিন্তু প্রবেশ করেছিল। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি পতঙ্গভোগ উদ্ভিদ? অপশান এতে আছে মিউকর, বিতে আছে সূর্যমুখী, সিতে আছে মনোট্রোপা এবং ডিতে আছে লাইকেন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, মনোট্রোপা। নিচের একটি পতঙ্গভোগ উদ্ভিদের নাম কি না, মনোট্রোপা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 30 নম্বর প্রশ্নটি দেখো, আজকে শেষ প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? অপশান এতে আছে সাধারণ লবণ, বিতে আছে কাপড় কাচা সোডা, সিতে আছে পানীয় সোডা এবং ডিতে আছে বেকিং সোডা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেকিং সোডা। সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম হচ্ছে কিন্তু বেকিং সোডা। এর সাথে তোমরা এটা মনে রাখবে, এই সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এটি খাদ্য ও ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। কাপড় কাচা যে সোডা তার সংকেত কি না Na2CO3, আর পানীয় যে সোডা তার সংকেত কি না H2CO3। এটা কিন্তু পানীয় যে সোডা তার সংকেত। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তো এই ছিল আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও।